আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ফ্রি অনলাইন স্কুলে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায় যেটি রয়েছে গতিবিদ্যা। তোমরা 9-10 অবশ্যই গতি নিয়ে তৃতীয় অধ্যায়ে পড়াশোনা করে আসছো, তোমাদের 9-10-এও গতি ছিল, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে অলরেডি। তোমরা চাইলে আমাদের ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে পারো ক্লাস 9-10-এর। তো আমরা যেখান থেকে শুরু করব আজকে গতিবিদ্যা, সেটা হচ্ছে যে আমরা জানি একটা বস্তু বিভিন্নভাবে চলতে পারে, তাই না? বা আমরা একটা বস্তুকে বিভিন্নভাবে নিক্ষেপ করতে পারি। তো যদি বস্তুটা, ধরো যে আমরা বস্তুটাকে এদিকে নিক্ষেপ করে দিলাম, অর্থাৎ ভূমির সমান্তরালে এভাবে নিক্ষেপ করতে পারি, যেটা ভূমির সমান্তরালে যাবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। আবার এমন হতে পারি আমি বস্তুটাকে সোজা উপরের দিকে নিক্ষেপ করলাম, তাই না? তার মানে এবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করতে পারি, ওয়াই অক্ষ বরাবর নিক্ষেপ করতে পারি। আর একটা হতে পারে যে আমরা বস্তুটাকে তির্যকভাবে নিক্ষেপ করলাম। আমরা অনেক সময় করি না, বল থ্রো করি, বল নিক্ষেপ করে দেয় কাউকে, সেটা অর্থাৎ তির্যকভাবে নিক্ষেপ করলাম। এই তির্যকভাবে নিক্ষেপ করার সময় দেখো এখানে একটা কোণ সৃষ্টি হয় ভূমির সঙ্গে, সেটা কোণে নিক্ষেপ করি। আবার এমনও হয় অনেক সময় আমরা ধরো যে ছাদের উপরে আছি, সেই ছাদের উপর থেকে কোনো কিছুকে নিচে ফেলে দিচ্ছি, বা আকাশে বিমান যাচ্ছে, সেখান থেকে কিছু নিচে ফেলে দেওয়া হলো। তাহলে আমরা একটা বস্তুকে এভাবে চারভাবে নিক্ষেপ করতে পারি, তাই না? তো এই চারভাবে নিক্ষেপের সময় আমাদের যে গতির সূত্রগুলো রয়েছে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as, এবং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রগুলোই মূলত চার জায়গায় প্রযোজ্য, কিন্তু এটা একটু মডিফাই হয়ে যাবে, অর্থাৎ কিছুটা চেঞ্জ হয়ে এগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে আসো আমরা এই চারটা ক্ষেত্রে দেখি সূত্রগুলো কিভাবে চেঞ্জ হয়। সর্বপ্রথম হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর যদি আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করে থাকি, তাহলে দেখো যখন আমরা তাকে এক্স অক্ষ বরাবর নিক্ষেপ করছি, তখন আমাদের যে গতির সূত্রগুলো রয়েছে, অর্থাৎ আমরা 9-10-এ যেগুলো শিখে আসছি, সেগুলো সবই প্রযোজ্য, ঠিক আছে? অর্থাৎ আমরা এভাবেই সবগুলো ক্যালকুলেশন করতে পারবো এই তিনটা সূত্রকে ব্যবহার করে। তাহলে এক্স অক্ষ বরাবর যে গতিশীল কথাটা আমরা উচ্চারণ করছি, অর্থাৎ কোনো গাড়ি যাওয়া, সাইকেল চালানো বলো, বা মানুষের হেঁটে যাওয়া, এই সবগুলোই আমাদের গতির যে সাধারণ সূত্রগুলো আছে সেগুলোই মেনে চলছে। এবার আসো, যদি আমরা একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, তোমরা দেখো যখন আমরা বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করি তখন একটা বিশেষ ঘটনা ঘটে। সেটা কি? যখনই বস্তুটা ভূমি থেকে উপরে উঠে যায়, তার মাঝে অবশ্যই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বা পৃথিবীর আকর্ষণ শক্তি, যেটাকে আমরা অভিকর্ষ শক্তি বলি, সেটা ক্রিয়াশীল হয়ে যায়, তাই না? তার মানে এখানে অভিকর্ষ বলটা ক্রিয়া করা শুরু করে দেয়। যেহেতু এখানে অভিকর্ষ বল ক্রিয়া করছে, তাহলে এখানে যে বেগের পরিবর্তনটা ঘটছে, সেই পরিবর্তনটাকে আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ। তার মানে আমাদের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোতে ত্বরণের জায়গাটা কে দখল করে নিবে? এবার অভিকর্ষ ত্বরণ। তাছাড়া বাকি সব সেম থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা যখন উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করছি, তখন শুধুমাত্র কি হবে? অভিকর্ষ ত্বরণটা ত্বরণের জায়গা দখল করে নেবে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণের মান কখনো প্লাস হবে, কখনো মাইনাস হবে। কখন প্লাস হবে? আমরা যদি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিই, অর্থাৎ সে উপর থেকে নিচে পড়ছে, সেক্ষেত্রে ত্বরণটা প্লাস হবে। কারণ কি? বেগটা প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাচ্ছে। কতটুকু বৃদ্ধি পাচ্ছে? 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য তখন আমরা জি এর মান এখানে প্লাস বসাবো। আর যদি বস্তুটাকে আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করে থাকি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেহেতু যত উপরে যাবে বস্তুটার বেগ কমতে থাকবে, তার মানে কি এখানে মন্দন হবে, যার কারণে তখন আমরা এই সূত্রে জি এর মানটা মাইনাস ব্যবহার করব, ঠিক আছে? তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে অথবা অভিকর্ষ বলের দিকে, এই দুটার উপর ডিপেন্ড করে আমাদের জি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও তির্যকভাবে সোজা উপরের দিকে নিক্ষেপের জন্য আমাদের বিজ্ঞানী গ্যালিলিওর কিছু সূত্র আছে, পরন্ত বস্তু সূত্র নামে পরিচিত। এই পরন্ত বস্তুর সূত্রগুলো কি? তিনি মূলত 3টি সূত্র দিয়েছেন। তার প্রথম সূত্রটা ছিল এরকম, যে আমরা যদি দুটো বস্তুকে মুক্তভাবে পড়তে দেই, পরন্তর কথা বলছে, অর্থাৎ আমরা নিক্ষেপের কথা বলছি না, ছেড়ে দেওয়ার ক্ষেত্রে। ধরো আমি এখান থেকে দুটো বস্তুকে ছেড়ে দিব,
এই দুটো বস্তুকে নিচের দিকে পড়তে দিব, ঠিক আছে? এই যে আমরা দুটো বস্তুকে যখন নিচের দিকে পড়তে দিচ্ছি, যদি কোনো বাধা না থাকে, অর্থাৎ কোনো বাতাস নেই, কোনো অন্য কোনো বাধা নেই, কেউ তাকে থামাচ্ছে না, সে মুক্তভাবে যদি এখান থেকে পড়তে থাকে, তাহলে এই মুক্তভাবে পড়ন্ত দুটো বস্তু সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করবে। অর্থাৎ এই বস্তুটাকে যদি আমি m1 বলি, এটা যদি m2 বলি, তাহলে s1 এবং s2 পরস্পর সমান হবে। অর্থাৎ দুইজনই কি করবে? একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। যদি এর উপর থেকে নিচে নামতে 5 সেকেন্ড লাগে, দ্বিতীয় বস্তুটারও উপর থেকে নিচে নামতে 5 সেকেন্ডই লাগবে। ক্লিয়ার? আবার যদি এমন হয় তুমি একটা তুলো বা একটা পাখনা উপর থেকে ছেড়ে দিচ্ছ আর একটা লোহার বল ছেড়ে দিচ্ছ, দেখা যাবে এই পাখনা অথবা লোহার বল যেটা, দুটো একই সঙ্গে নিচে পড়ছে। তাহলে এটা হওয়ার শর্ত কি? এটা হওয়ার শর্ত হচ্ছে বল দুটোকে মুক্তভাবে পড়তে দিতে হবে, তুমি তাদেরকে কোনো বাধা দিতে পারবে না। যদি কোনো বাধা দাও তাহলে কিন্তু পড়ন্ত বস্তুর সূত্র প্রযোজ্য না। ক্লিয়ার? তাহলে প্রথম সূত্রে আমরা কি বলছি? মুক্তভাবে দুটো পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ তারা একই সময়ে যেখানে যাবে একই সময়ে একই দূরত্বটা অতিক্রম করবে। এরপর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র যেটা ছিল সেটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, মুক্তভাবে পড়ন্ত বস্তু। ক্লিয়ার? অর্থাৎ কোনো বাধা ছাড়াই যদি বস্তু পড়ে, সেক্ষেত্রে এই যে বস্তু উপর থেকে নিচে নামছে, আমরা জানি উপর থেকে যত নিচে নামে প্রতি সেকেন্ডে তার বেগটা বৃদ্ধি পায়। কতটুকু করে বৃদ্ধি পায়? 9.8 মিটার পার সেকেন্ড হিসেবে বৃদ্ধি পায় প্রতি সেকেন্ডে। তো বিজ্ঞানী গ্যালিলিও বললেন যে যখন একটা বস্তুকে আমরা ছেড়ে দেই, অর্থাৎ পড়ন্ত কোনো বস্তু প্রতি সেকেন্ডে যে বেগটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বেগ যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা সময়ের সমানুপাতিক। অর্থাৎ বেগ সময়ের সমানুপাতিক। ধরো প্রথম সেকেন্ড 1 সেকেন্ড গেল, তাহলে তার বেগ কতটুকু চেঞ্জ হবে? 9.8। 2 সেকেন্ড গেল, তাহলে 2 × 9.8, 3 সেকেন্ড। অর্থাৎ সময় যত বাড়বে বেগও তত বেড়ে যাবে, সময় যত কমবে বেগও কমবে। আসলে সময় তো কমতে পারে না, সেটাকে আমরা বলতে পারি যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, ঠিক আছে? কিন্তু সময় কখনো কমতে পারে না। তার মানে কি, সময় যত বাড়ছে আমাদের বেগের মানটাও তত বেড়ে যাবে। এবং কিভাবে বাড়বে সেটা? তাহলে কি বলছি আমরা? যে সময় যত বাড়বে বেগটাও তত বাড়বে। কিভাবে বাড়বে? সমানুপাতিক হারে, ঠিক আছে? তার মানে সময় যদি 2 গুণ হয় তাহলে বেগ হয়ে যাবে দ্বিগুণ, সময় যদি 3 গুণ হয় বেগ হয়ে যাবে 3 গুণ। সমানুপাতিক নিয়মটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে যে সমানুপাতিক মানে মনে হচ্ছে সমান, আসলে সমান না। সমানুপাতিক মনে হচ্ছে এটা যদি দ্বিগুণ হয় এটাও দ্বিগুণ হবে, এটা যদি 3 গুণ হয় এটাও 3 গুণ হবে। এমন না যে সময় 10 সেকেন্ড মানে বেগও 10 হতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সমানুপাতিক মানে সমান নয়, কিন্তু সমান অনুপাতে বেড়ে যাবে, অনুপাতে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো তৃতীয় সূত্র। আমাদের যেটা তৃতীয় সূত্র, সেটার জন্য পড়ন্ত বস্তুর ওই কথাটা প্রযোজ্য, মুক্তভাবে পড়তে দিতে হবে, ঠিক আছে? তো মুক্তভাবে যখন কোনো বস্তু পড়বে তখন আমরা বলছি যে এই যে অতিক্রান্ত দূরত্ব, আমরা এটা প্রথম সূত্রে বললাম যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, কিন্তু তৃতীয় সূত্রে এসে আমরা বলছি বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? সময়ের বর্গে, অর্থাৎ এই সমানুপাতিক t²। তার মানে সময় যদি তুমি দ্বিগুণ করো তাহলে দূরত্ব হয়ে যাবে কয় গুণ? 4 গুণ, কারণ বর্গের সমানুপাতিক। তাহলে সময় যদি দ্বিগুণ হয় দূরত্ব হয়ে যাচ্ছে 4 গুণ, সময় যদি 3 গুণ হয় দূরত্ব হয়ে যাবে 9 গুণ, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু বর্গের সমানুপাতিক। তার মানে সময় যত গুণই হবে আমাদের তার বর্গ করে দূরত্বটা হিসাব করতে হবে। আবারও বললাম, সময় এবং দূরত্ব এখানে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, সমান নয়। সমান ব্যাপারটা ক্লিয়ার আমাদের কনসেপ্ট রাখতে হবে যে সমান জিনিসটা হচ্ছে যে এটা 10 হলে এটাও 10, কিন্তু এখানে সমান অনুপাতের কথা বলা হচ্ছে। অর্থাৎ এটা যদি দ্বিগুণ হয় এটা হয়ে যাবে 4 গুণ, এটা যদি 3 গুণ হয় এটা হয়ে যাবে 9 গুণ। এখন 9 গুণের মান কত সেটা আমরা জানি না। ক্লিয়ার? তাহলে এই তিনটে ছিল গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র। তাহলে প্রথম সূত্রে বলছি আমরা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সূত্রে বলছি সমান সময়ে বেগের পরিবর্তন সমহারে বাড়তে থাকে, অর্থাৎ যত সময় যাবে তত তার বেগ পরিবর্তন হবে। তৃতীয় সূত্রতে বলছি কি অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এগুলো ছিল আমাদের পড়ন্ত বস্তুর জন্য, ঠিক আছে?
এবার আসো আমাদের তৃতীয় যে ব্যবস্থাটা ছিল, অর্থাৎ তির্যকভাবে কোনো বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি, এটা একটা স্পেশাল নাম আছে, আমরা সেটাকে বলি প্রাস বা প্রজেকশন। ঠিক আছে, এই প্রাসের সূত্র বা প্রাস নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রাসটা তাহলে কি? প্রাসটা হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা ভূমির সমান্তরালে একটা কোণে নিক্ষেপ করি, তাহলে তার চলার পথটাকে বলবো আমরা প্রাস। সে যে পথটাতে চলছে সেই চলার পথটাকে বলছি আমরা প্রাস, এই গতিটাকে কিন্তু প্রাস বলছি না। ক্লিয়ার? তার চলার পথটা, এটাকে বলছি প্রাস। আচ্ছা, তোমরা দেখো দেখি এই ছবিটা দেখতে কি রকম। এটাকে কি অর্ধবৃত্ত বলবো নাকি অধিবৃত্ত বলবো নাকি পরাবৃত্ত? অর্ধবৃত্ত বলা যায়, তাই না? মনে হচ্ছে যে বৃত্তের অর্ধেক, কিন্তু যে এটা অর্ধবৃত্ত তার কোনো সিওরিটি নেই, কারণ আমাদের এই ব্যাসার্ধটা সমান নাও হতে পারে। অর্ধবৃত্ত বলতে একটা বৃত্তের অর্ধেক, তার মানে এটা যদি তার ব্যাসার্ধ ধরি আমরা, তাহলে এই অংশটুকু এবং এই অংশটুকু এটা সবগুলোই পরস্পর সমান হওয়া উচিত ছিল, সব দিকে ব্যাসার্ধ সমান হবে, কিন্তু এটা সবসময় এমন হয় না। অনেক সময় প্রাসের গতি এরকমও হয়, এইভাবে আসে এভাবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো ব্যাসার্ধ যদি এতটুকু নেই, তাহলে এই ব্যাসার্ধটা বড় হয়ে যাচ্ছে, এটাও বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা অর্ধবৃত্ত হতে পারে না। এবার আসো অধিবৃত্ত। তোমাদের কণিক চ্যাপ্টারে, বীজগণিতের কণিক চ্যাপ্টারে তোমরা অধিবৃত্তের সূত্রে পড়েছো। অধিবৃত্ত হচ্ছে x²/a² প্লাস মাইনাস y²/b² = 1 হয়। এবং এর যখন ছবি অঙ্কন করেছো, এর ছবিগুলো ছিল এরকম, এদিকে একটা বৃত্ত থাকলে এদিকে আরেকটা বৃত্ত থাকে, এটা ছিল অধিবৃত্তের ছবি। ঠিক আছে, তো অধিবৃত্ত অনেক বইয়ে ইন্টার, যেহেতু তোমরা জানো যে ক্লাস 9-10-এর মতো না যে একটা ফিক্সড বই, এখানে বিভিন্ন রাইটারের বই পাওয়া যায়। অনেক রাইটারের বইয়ে দেখবে এটাকে অধিবৃত্ত বলা হয়, যে প্রাসের গতিপথ অধিবৃত্ত, কিন্তু এটা আসলে ভুল। প্রাসের গতিপথ অধিবৃত্ত না, কারণ কি এরকম দুটো পাচ্ছি না আমরা পাচ্ছি কি শুধুমাত্র একটা অংশ, শুধুমাত্র একটা পথ পাচ্ছি। এজন্য প্রাসের গতিপথটা মূলত সঠিক উত্তর হচ্ছে এটা পরাবৃত্ত। ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণ কি? পরাবৃত্তের সমীকরণ হচ্ছে y² = 4ax। আমরা যে, তোমরা যদি তোমাদের বইয়ে দেখো যে এই চলার পথটা যে ক্যালকুলেশন করে যে সূত্রটা পাওয়া যায়, সেই সূত্রটা দেখতে এটার মতো, y² = 4ax। শেষে এসে আমরা ধরে নেই y² = ax প্লাস bx²। এভাবে একবার আমরা সাজিয়ে নিই। ঠিক আছে, তাহলে তোমাদের বইয়ে যদি অধিবৃত্ত লেখা থাকে সেটা আসলে ভুল। আবার দেখো যে অধিবৃত্তের ইংলিশ ওখানে বলা আছে প্যারাবোলা, এটা ভুল। অধিবৃত্তের ইংলিশ প্যারাবোলা না, প্যারাবোলা মূলত হচ্ছে পরাবৃত্তের ইংলিশ। ঠিক আছে, এবং পরাবৃত্তের ছবি হয় এরকম, এরকম হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, তার মানে প্রাসের যে গতিপথ সেটা আসলে হচ্ছে একটা পরাবৃত্ত। ঠিক আছে, আগে যখন নতুন সিলেবাসে, তো এখন সৃজনশীলের কারণে প্রমাণটা খুব কম আসে, আগের সিলেবাস যখন ছিল তখন আমাদের প্রায় প্রশ্নটা আসতো, প্রমাণ করা যে প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত বা প্যারাবোলা। ঠিক আছে, তাহলে এই গতিপথটাকে আমরা কি বলতেছি? পরাবৃত্ত বা প্যারাবোলা। এখন আসো এই গতিপথে কি কি ঘটে। এখানে আমি একটা ছবি অঙ্কন করছি, দেখো। যদি আমরা ধরে নেই যে আমি থিটা কোণে v0 বেগে একে নিক্ষেপ করছি, ঠিক আছে, আমি যখন বস্তুটাকে নিক্ষেপ করছি এই বিন্দু থেকে, ধরো এটা এ বিন্দু, এ বিন্দু থেকে যখন তাকে আমি নিক্ষেপ করছি তখন নিক্ষেপণ বেগ ছিল v0 এবং নিক্ষেপণ কোণ ছিল থিটা। এই বেগে এবং এই কোণে আমি একে নিক্ষেপ করছি। তারপর কি হচ্ছে, বস্তুটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, যে একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে। ধরো সেই বিন্দুটা বি, এই সর্বোচ্চ বিন্দুতে যাওয়ার পর সে আবার ধীরে ধীরে নিচের দিকে নামছে এবং শেষে এসে সি বিন্দুতে এসে পৌঁছালো। এখানে দেখো যে এ থেকে বিতে যেতে সে যতটুকু সময় নিবে, ঠিক একইভাবে বি থেকে সিতে আসতে তার একই সময় লাগবে। অর্থাৎ এই সর্বোচ্চ বিন্দু যেটা, এই বিন্দুতে তার যেতেও যত সময় লাগবে, বিন্দু থেকে নিচে নামতেও একই সময় লাগবে। ঠিক আছে,
আবার দেখো যে এ যখন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, আমরা কি জানি কোনো বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি কি হয়, প্রতি সেকেন্ডে তার বেগ কমতে থাকে, তাই না? এখানেও ঠিক একই ঘটনা ঘটবে। আমি ভি নট বেগে নিক্ষেপ করছি, তার মানে ধীরে ধীরে যখন সে উপরে যাচ্ছে এর বেগ কমছে কমছে, এবং এই যে সর্বোচ্চ বিন্দু অর্থাৎ যার পর থেকে সে নিচে নামা শুরু করছে সেই জায়গায় কি হয়, সেই জায়গায় তার বেগ শূন্য হয়ে যায়। শূন্য হওয়ার কারণে পৃথিবী তাকে নিচে নামাতে শুরু করে। ক্লিয়ার? তাহলে এখানে তার বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে 0। আবার ঠিক যখন সেখানে পতিত হবে ঠিক তার পূর্ব মুহূর্তে তার বেগটা হবে ভি নট, অর্থাৎ সে যে বেগে নিক্ষেপ করা হয়েছিল সেই বেগটা অর্জন করে ফেলবে। ঠিক আছে? কারণ তাহলে ধীরে ধীরে বেগ উপরের দিকে যাওয়ার সময় কমছে, আবার উপর থেকে নিচে নামার সময় বেগ বাড়ছে। এই যে এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ বিন্দুটার যদি আমি দূরত্ব নির্ণয় করতে চাই, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষ বরাবর যদি সর্বোচ্চ বিন্দুটার দূরত্ব নির্ণয় করতে চাই, এই দূরত্বটাকে বলতেছি আমরা সর্বাধিক উচ্চতা এইচ। ঠিক আছে? এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। তাহলে এই সর্বাধিক উচ্চতায় উঠতে সময় কতটুকু লাগে, ঠিক এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে যে সময় লাগবে সেটা ধরে নাও সেটা হচ্ছে টি সময়। তাহলে টি সময়ে সে সর্বাধিক উচ্চতায় পৌঁছায়, এবং টি সময়ে সে সর্বাধিক উচ্চতা থেকে আবার ভূমিতে পতিত হবে, কারণ দুই দিকে সময়টা সমান। আর এই যে এক্স অক্ষ বরাবর তার একটা সরণ ঘটলো, তাই না? ওটা ছিল ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এই এক্স অক্ষ বরাবর অর্থাৎ এ বিন্দু থেকে সি বিন্দু যে দূরত্ব সেটাকে আমরা বলতেছি আনুভূমিক পাল্লা আর। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু দুটা দূরত্ব বিদ্যমান, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আর একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এখন এই মানগুলো কেমন হবে সেটা একটু আমরা দেখব। ক্লিয়ার? তো আমরা ভেক্টরে পড়েছি যে যখনই আমরা তির্যকভাবে কোনো বস্তুকে নিক্ষেপ করি বা কোনো বল প্রয়োগ করি তখন তার সঙ্গে সঙ্গে দুটো উপাংশ পাওয়া যায়, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব। তাহলে আমরা যখন একে ভি নট বেগে নিক্ষেপ করেছি এই ভি নট বেগে দুটো উপাংশ পাবো, একটা হচ্ছে ভি নট কস থিটা আর একটা হচ্ছে ভি নট সাইন থিটা। যে কোনো বিন্দুতে যদি আমরা বেগ নির্ণয় করতে চাই, যেহেতু এটা তির্যকভাবে আছে, তার সবসময় দুটো উপাংশ পাওয়া যাবে, একটা হচ্ছে ভি নট কস থিটা, একটা হচ্ছে ভি নট সাইন থিটা। ঠিক আছে? তাহলে দেখো যে এখান থেকে যদি আমি সময়টা বের করতে চাই যে আমার সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সেই সময়টা কত, সেই সময়টা হচ্ছে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। কিভাবে আসছে দেখো, আমরা এটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? গতিসূত্র। এই সূত্রেই দেখো যদি আমাদের সর্বাধিক উচ্চতায় যায়, এই সর্বাধিক উচ্চতায় ভি নটের মান, ভি এর মান কত, 0, তার মানে এটা হচ্ছে 0 ইকুয়াল টু ইউ। যেহেতু এটা ধীরে ধীরে উপরে উঠছে তাহলে এখানে অভিকর্ষ ত্বরণ আমরা ব্যবহার করব, এবং উপরের দিকে ওঠার কারণে অভিকর্ষ ত্বরণের মান হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস জিটি। তার মানে ইউ ইকুয়াল টু জিটি, তার মানে টি ইকুয়াল টু কি, ইউ বাই জি। এখন সাইন থিটা কোথা থেকে আসলো, এই যে ইউ বেগটা আছে অর্থাৎ আদিবেগ যেটা, সেই আদিবেগের আমরা বলেছিলাম দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে। তাহলে এই যে আদিবেগটা ইউ থাকলো, এই ইউ এর দুটো উপাংশ আছে, একটা ভি নট কস থিটা, একটা ভি নট সাইন থিটা। এখানে কোনটা কার্যকর থাকবে, যেহেতু বস্তুটা উপরের দিকে উঠছে, তাই না? উপরের দিকে ওঠার জন্য তাহলে উলম্ব বরাবর যে বেগটা আছে সেই বেগটা কাজ করবে এখানে, তার মানে ভি নট সাইন থিটা বসবে ইউ এর পরিবর্তে। তাহলে এখানে যদি আমরা ইউ এর পরিবর্তে ভি নট সাইন থিটা বসাই তাহলে দেখো আমাদের এই সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটা পাওয়া যাবে। ক্লিয়ার? তাহলে সর্বাধিক উচ্চতায় উঠতে আমাদের সময় লাগতেছে টি ইকুয়াল টু ভি নট সাইন থিটা বাই জি। ঠিক একইভাবে সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামতে কত সময় লাগবে, এই সময়টাই লাগবে, তাই না? কারণ উঠতে এবং নামতে একই সময় লাগে। তাহলে তোমাকে যদি বলা হয় ভ্রমণকাল কত, অর্থাৎ বস্তুটা কতক্ষণ শূন্যে ছিল, অর্থাৎ আমি নিক্ষেপ করার পর থেকে ভূমিতে আবার ফিরে আসা পর্যন্ত তার মোট কত সময় লাগছে, সেই সময়টাকে আমরা বড় হাতের টি দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি। তাহলে টি ইকুয়াল টু কি হবে, উপরে উঠতে ছোট হাতের টি সময় লেগেছে এবং নিচে নামতে ছোট হাতের টি লেগেছে, তার মানে মোট সময় লেগেছে 2t। টি এর মান আমি জানি, তাহলে এই মানটা যদি এখানে বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো দেখো, 2 ভি নট সাইন থিটা বাই জি। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতায় উঠতে গৃহীত সময় বা উপরে উঠতে যে সময় লেগেছে সেই সময়ের মান। তাহলে কি জানতে হবে দেখো, আমি তো জি এর মান জানি 9.8,
ভি নট, অর্থাৎ আমি যে বেগে নিক্ষেপ করব সেই বেগটা আমাকে শুধু জানতে হবে। আর কি জানতে হবে? থিটা, অর্থাৎ আমি যত কোণে নিক্ষেপ করছি এই দুটো জানলেই আমি নির্ণয় করতে পারবো সে কতক্ষণ এই পথে ভ্রমণ করবে, অর্থাৎ তার ভ্রমণকাল কত বা তার পর্যায়কাল কত। ক্লিয়ার? তাহলে এভাবে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলে তার উপরে উঠতে কত সময় লাগবে, নিচে নামতে কত সময় লাগবে বা মোট কত সময় সে পরিভ্রমণ করবে সেটা নির্ণয় করতে পারি। এবারে আসো এই সর্বাধিক উচ্চতাটা কত হবে। আচ্ছা, তাহলে সর্বাধিক উচ্চতা যেটা আমাদের, আমরা এখানে যদি সেটাকে ক্যাপিটাল এইচ দিয়ে বলে থাকি, তাহলে সর্বোচ্চ উচ্চতা এইচ সমান সমান আমরা এস ইকুয়াল টু কিউ জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জেনে আসছি এতদিন, তাই না? এটা আমাদের জানা ছিল। আচ্ছা, তাহলে এখানে যেহেতু উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তুর কথা বলা হচ্ছে, তাহলে এখানে কোন মানটা কার্যকর থাকবে? অভিকর্ষ ত্বরণ থাকবে, তাই তো? আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। দেখো দেখি এই সূত্রটা কোথা থেকে আসছে। এই সূত্রটা আসছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সূত্র থেকে। দেখো ভি এর মান কত? 0 সর্বাধিক উচ্চতায়। ইউ এর মান কত? ভি নট। সর্বাধিক উচ্চতার জন্য সে ধীরে ধীরে উপরের দিকে উঠছিল, তার কারণে আমরা কোন মানটা নিব? ভি নট সাইন থিটা। তাহলে ভি নট সাইন থিটা কি হয়ে গেছে? ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে গেছে। 2gটাকে আমরা এইদিকে পার করাই দিছি, এইচটা এখানে থেকে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের গতিসূত্রটাকেই মূলত আমরা একটু সাজিয়ে এইভাবে লিখলাম তির্যক বস্তুর জন্য। তাহলে সর্বাধিক উচ্চতা জন্য আমাদের যে দূরত্ব, সেই দূরত্বটা কত? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো মুহূর্তে এই উপরের উচ্চতাটা নির্ণয় করতে পারবো কিভাবে? শুধুমাত্র আদিবেগ এবং নিক্ষেপণ কোণটা যদি জানা থাকে। আচ্ছা, এবার আসো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আমি একটা বস্তুকে ভি নট সমান সমান ধরো যে 4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, আর নিক্ষেপণ কোণ ছিল 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে এত বেগে নিক্ষেপ করছি, তাহলে আমরা যে কোনো মুহূর্তে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে সেটা নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। ধরো সেই এইচ এর মান আমরা পেলাম 4 স্কোয়ার সাইন 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের একটা মান পাওয়া যাবে, তাই না? আচ্ছা, এটাকে ধরো আনুমানিক একটা আমরা মান ধরে নিলাম, সেটা হচ্ছে আমাদের ধরো 10 মিটার। এটা কিন্তু অ্যাকুরেট মান না, একটা আনুমানিক মান 10 মিটার। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার সামনে একটা দেয়াল আছে, দেয়ালের দৈর্ঘ্য ধরো যে 12 মিটার, তুমি যদি এত বেগে এবং এত কোণে নিক্ষেপ করো, তাহলে কি বস্তুটা দেয়ালের ওপারে যেতে পারবে? পারবে না। কেন? কারণ আমার এটা দিয়ে যদি আসে 10 মিটার, দেয়ালের উচ্চতাই হচ্ছে 12 মিটার, তাহলে সে তো পার হতে পারবে না। তাহলে কখন পার হতে পারবে? যদি আমি যে বেগে নিক্ষেপ করছি, যে কোণে নিক্ষেপ করছি, তার কারণে সর্বাধিক উচ্চতা যদি 12 থেকে বেশি হয়, তাহলে সেটা উপর দিয়ে চলে যেতে পারবে। এটা আমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে এরকম একটা দেয়াল আছে, আমি এত বেগে বা এত কোণে নিক্ষেপ করছি, তাহলে এটা দেয়ালের উপর দিয়ে যেতে পারবে কিনা। অথবা উল্টো করে বলতে পারে যে কত ডিগ্রি কোণে আমি হয়তো এই বেগে নিক্ষেপ করব, এত কোণে কত ডিগ্রিতে নিক্ষেপ করলে বস্তুটা দেয়ালটা টপকে ওই পারে যেতে পারবে। তার মানে আমাকে কার মান বের করতে বলতেছে এখানে? থিটার মান। আমি কত ডিগ্রিতে নিক্ষেপ করব, তখন আমি কি করব? তখন আমি এই যে এইচ এর মান কত ধরে নিব, আমার যেহেতু এখানে 12 দেওয়া আছে, তাহলে আমি 12 ধরবো। তাহলে এইচ ইকুয়াল টু হবে 12। এখানে আমি থিটার মানটা জানি না, থিটার মানটা বের করব। তাহলে বাকি সবগুলো ভ্যালু বসাই দিয়ে সব এদিকে পার করে দিব, থিটার মানটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এটাও নির্ণয় করতে পারে। আবার উল্টা করে বলতে পারে কত বেগে নিক্ষেপ করলে এটা পার হবে, দেয়ালটা টপকিয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেনটা সাজানো থাকতে পারে। আচ্ছা, এবার আসো এই যে আমাদের আনুভূমিক পাল্লা, এটা তাহলে আনুভূমিক পাল্লা যদি আমরা আর নির্ণয় করতে যাই, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এটা নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য আমাদের সূত্র হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি।
ঠিক আছে, এটা আমাদের গতির সাধারণ সূত্রগুলোর মতো করে আসেনি, এটা অনেক বড় একটা ক্যালকুলেশনের মাধ্যমে আসছে। সাইন 2 থিটা যেটা আছে এটা আবার চেঞ্জ হয়ে যাবে, এটা এরকম আসেনি। তোমরা যখন ক্যালকুলেশন যদি বইয়ে দেখো দেখবা যে সাইন 2 থিটা আসার আগে আসছে 2 সাইন থিটা কস থিটা, সেটার পরিবর্তে আমরা লিখছিলাম সাইন 2 থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। এখানে খুব কমন একটা জিনিস আসে যে এই আর এর মান সর্বোচ্চ কত হতে পারে। ঠিক আছে, এখন আর এর মান সর্বোচ্চ কত হতে পারে এটা আসলে বলা মুশকিল, তাই না? কারণ আর এর মানটা ডিপেন্ড করছে আমরা কত বেগে নিক্ষেপ করছি, কত কোণে নিক্ষেপ করছি। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আর এর মানটা সর্বোচ্চ তখনই হবে যদি সাইন থিটা, যেখানে এখানে সাইন 2 থিটা আছে, এটার মান হয় 1 প্লাস 1। সাইন 2 থিটার মান যদি হয় প্লাস 1 তাহলে এর মান হবে সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে সাইন 2 থিটার মান কখন প্লাস 1 হয়? আমরা জানি থিটা ইকুয়াল টু যদি হয় 45 ডিগ্রি, তাহলে 2 থিটার মান কত হবে? 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, তার মানে থিটা ইকুয়াল টু যদি 45 হয়, অর্থাৎ আমরা কোনো বস্তুকে যদি 45 ডিগ্রি করে নিক্ষেপ করতে পারি, তাহলে এটা এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। এর থেকে বেশি দূরত্ব সে কোনোদিনও অতিক্রম করতে পারবে না, যত বেগেই দাও। বেগের উপর ডিপেন্ড করছে না, তাহলে এটা কার উপর ডিপেন্ড করছে? কত কোণে নিক্ষেপ করছি তার উপরে। আচ্ছা, সে সর্বোচ্চ পাল্লাটা কত হবে? তাহলে এই সাইন 2 থিটার মান যদি 1 হয়ে যায় তাহলে এটা থেকে গেল ভি স্কয়ার বাই জি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ পাল্লা, আণবিক পাল্লার মান সর্বোচ্চ হচ্ছে ভি স্কয়ার বাই জি। তবে শর্ত কি? আমার নিক্ষেপণ কোণ হতে হবে 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই আণবিক পাল্লার উপর ডিপেন্ড করে আমাদের অনেক কিছু ম্যাথ আছে। যেমন ধরো একটা ফুটবলকে আমরা অনেক সময় ফুটবল খেলায় দেখি যে প্লান্টি কিক হয়, তাই না? প্লান্টি কিকে কি হয়? এখানে হয়তো গোল পোস্ট আছে, এখানে গোল কি আছে, আর এখানে হয়তো ফুটবলটা আছে। এখন এটাকে কিক দিয়ে গোল দিতে হবে, এবং তার পরটা থেকে এরকমই আমরা যখন কিক দেই বলটা কিন্তু উপরের দিকে উঠে যায় তির্যক ভাবে। অথবা ক্রিকেট খেলার সময় যদি তুমি দেখো যখন বলে আঘাত করা হয় ম্যাক্সিমাম টাইমে কিন্তু উপর দিয়েই আঘাত করি আমরা, অর্থাৎ আমাদের টার্গেট সবসময় থেকে 6 মারার, তাই না? তখন ক্যাচ আউট হয়ে যায় অনেক সময়। যাই হোক, তো আমি যদি এই বলটাকে গোল দিতে চাই তাহলে এখানে আমার দুটো প্রশ্ন হতে পারে। এক হচ্ছে আমি যে কত কোণে এখানে নিক্ষেপ বলে কিক করব, কত ডিগ্রি কোণে বলে কিক করব, তাহলে বলটা গোল পোস্টে যেয়ে পড়বে। তাহলে দেখো যে এখানে আমাদের প্রশ্ন করতে পারে যে আমি কত বেগে কিক করলে আমার এখানে গোল হবে। প্রশ্ন হতে পারে আমি কত ডিগ্রি কোণে কিক করলে আমার গোল হতে পারে। তাহলে আমি যদি জেনে থাকি যে যেখান থেকে কিক মারা হচ্ছে সেখান থেকে গোল পোস্টের দূরত্ব কত, অর্থাৎ আনুভূমিক পাল্লা যদি জেনে থাকি, তাহলে আনুভূমিক পাল্লার সূত্র অনুসারে আমরা জানি ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আমি এখান থেকে চাইলে থিটা বের করে নিতে পারবো। যদি আমি আদিবেগ জেনে থাকি তাহলে আমি থিটা বের করবো। এখানে দেখো সর্বপ্রথম তুমি পাবা 2 থিটার মান, যেটাই বের করো 2 থিটা বের হবে আগে। সেই 2 থিটা থেকে আমাকে থিটার মান বের করতে হবে, সেটা হচ্ছে অ্যান্সার। শুধু যদি 2 থিটার মান বের করে অ্যান্সার বলো তাহলে কিন্তু অ্যান্সার হবে না। ঠিক আছে, আবার এমনও হতে পারে যে তোমাকে সবকিছুই দেওয়া হয়েছে, ভি নট দেওয়া হয়েছে, থিটার মান দেওয়া হয়েছে, বলা হলো গোল হবে কি হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে সে কোথায় যেয়ে পড়ছে, অর্থাৎ গোলপোস্ট থেকে প্লান্টি কিক মারা যে স্পট সেটা দ্রুত অতিক্রম করতে সে পারছে কিনা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যখন আমরা বাস্তব জীবনের সঙ্গে যদি মিলাই দেখি তাহলে আমরা দেখব যে খেলতে যাই বা ফুটবল হোক বা ক্রিকেট হোক, সেটা আমরা কিন্তু ফিজিক্সটাকে অ্যাপ্লাই করছি, বাট ওটা করার সময় আমরা কখনো এগুলো সূত্র ক্যালকুলেশন করে করি না। যদি করতেই হতো তাহলে কিন্তু এমন হতো একটা প্লান্টি কিক নেওয়ার জন্য 10 মিনিট লেগে গেছে, কারণ সে আগে ক্যালকুলেশনে বসে গেছে। কিন্তু এগুলো আসলে আমরা যারা দেখি যে প্লেয়াররা যারা খেলে তারা আসলে বারবার কিক নিয়ে নিয়ে একটা অভ্যস্ত হয়ে গেছে যে আমি এভাবে কিক করলে বলটা এখানে যাবে। ঠিক আছে, এটা অভিজ্ঞতা। আবার এরকম একটা প্রশ্ন হতে পারে যে একটা প্লেয়ার দাঁড়া হয়ে আছে, আমি ক্রিকেট খেলছি, বল দিয়ে মারলাম, বলটাকে মারলাম, আঘাত করলাম, বলের বেগ দিলাম, আমি কত ডিগ্রি কোণে আঘাত করছি সেটাও দিলাম। তারপর তোমাকে প্রশ্ন করা হলো যে প্লেয়ারটি বলটা ক্যাচ ধরতে পারবে কিনা। তাহলে এক্ষেত্রেও তোমাকে মনে রাখতে হবে যেখান থেকে মারা হয়েছে সেখান থেকে প্লেয়ারটা যেখানে দাঁড়া হয়ে আছে এর দূরত্বটা কত। এই দূরত্বটা যখন তুমি জানবা তাহলে তুমি যে কোণে এবং যে বেগে
বলটাকে আঘাত করছো সেই বলটা এই দূরত্ব অতিক্রম করতে পারবে কি পারবে না সেটা তুমি যখন নির্ণয় করতে পারবা তখনই বলে দিতে পারবা যে প্লেয়ারটি ক্যাচটা ধরতে পারবে নাকি এমনও হতে পারে যে এটা 6 হবে কিনা। তখন তোমাকে বাউন্ডারি দূরত্ব দেওয়া থাকবে, সেই দূরত্বটা তুমি নির্ণয় করে দেখবা যে বাউন্ডারি দূরত্বের সঙ্গে মিলে গেলে তার মানে ওটা 6 হয়ে যাবে, কারণ সেটা ওই দূরত্ব অতিক্রম করছে। আর যদি বাউন্ডারি দূরত্ব থেকে ছোট হয় তাহলে সেটা 6 হবে না। ক্লিয়ার? তাহলে আণবিক পাল্লা থেকে এই ধরনের প্রশ্ন হতে পারে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের গতিবিদ্যা নিয়ে সংক্ষেপে একটু আলোচনা। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে এটা সম্পর্কে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা। এবং প্রাস খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমরা এটা ভালো করে অবশ্যই বারবার চর্চা করবা, তাহলে এই প্রবলেমগুলো খুব দ্রুত সলভ করতে পারবা। তো বন্ধুরা, নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।